আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্য বিজেপির ভরাডুবির পরে চুলচেরা বিশ্লেষণের বদলে চুলোচুলি শুরু হয়েছে দলের অন্দরে। একের বিরুদ্ধে অন্যের বিষদগারে খেলা জমেছে পদ্ম শিবিরে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তৈরি করা সাজানো বাগানে পদ্ম ফোটার বদলে ফুল শুকিয়েছে সুকান্ত মজুমদারের জমানায়। কেন্দ্রের মন্ত্রী হওয়ার সুবাদে হাঁফ ছেড়ে বেঁচেছেন প্রাক্তন হওয়ার দিকে পা ফেলার রাজ্য সভাপতি সুকান্ত। আর তার জেরেই বাংলার শূন্য পদে বসে কে হাল ধরবে দলের, সেই খোঁজে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হালফিলের নেতাদের আক্ষেপ যে জনসংঘের সারে জলে দেশ জুড়ে অধুনা বিজেপির বারবারন্ত। তারই প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে পদ্ম চাষে বারবার পিছিয়ে গেরুয়া শিবির। 2014 লোকসভা ভোটে দুটো আসন জিতে এ রাজ্যে প্রথম খাতা খুলেছিল বিজেপি। তার 5 বছরের মাথায় 2019-এ অভাবনীয় ফল করে পদ্ম শিবির। দিলীপ ঘোষের সভাপতিত্বে 18টি আসন দখল করে রাজ্য রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করে বিজেপি। একই সঙ্গে তকমা মেলে প্রধান বিরোধী দলেরও। একক ক্ষমতায় কেন্দ্রে সরকার গড়তে বাংলার অংশীদারি মনে করিয়ে দিল্লিতে দিলীপের ধন্য ধন্য করে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বেশি দিন সুখ সয়নি আরএসএস ঘনিষ্ঠ রাজ্য বিজেপির সভাপতির। 2021-এর বিধানসভা ভোটে ক্ষমতা দখলের স্বপ্নভঙ্গ হওয়ায় কোপ পড়ে দিলীপ ঘোষের ওপর। সে বছরই দিলীপকে সরিয়ে রাজ্য সভাপতির ব্যাটন তুলে দেওয়া হয় সুকান্ত মজুমদারের হাতে। যদিও গত 2.5 বছরের পথ খুব একটা মসৃণ ছিল না সুকান্ত মজুমদারের। রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরই ক্ষমতার ভরকেন্দ্র দুভাগ হয়ে পড়ে দলের অন্দরে। নতুন করে সংগঠন গড়ে তুলতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হয় নয়া সভাপতিকে। দিলীপ ঘোষের সেনাপতিত্বে যে নেতারা এ রাজ্যে পদ্ম ফুটিয়েছিলেন, 2019-এর ভোটে তাঁদের একটা বড় অংশ সুকান্তর নেতৃত্ব মানতে নাচে স্বেচ্ছায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। 2020-তে নতুন এক ভরকেন্দ্রের জন্ম হয় রাজ্য বিজেপিতে। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং তারপরেই দলের বিভাজন আরও স্পষ্ট হয় মুরলীধর সেন লেনে। দিন যত এগিয়েছে ততই দীর্ণ হয়েছে রাজ্য বিজেপির সংগঠন। তারই প্রতিফলন 2024-এর লোকসভা ভোটে। দলের মধ্যে দিলীপ, সুকান্ত, শুভেন্দু ত্রিকোণ লড়াই নিয়ন্ত্রণ করতে পারেনি দলও। আর তারই সুযোগ নিয়ে ভোটের মাঠে বাজিমাত তৃণমূলের। হেরে যাওয়ার পর কাঠিবাজি শোনা গিয়েছে দিলীপের মুখে। প্রকাশ্যে না হলেও আড়ালে আবডালে দিলীপের কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে জয়ী হেরো অনেকের মুখেই। তৃণমূলে থাকাকালীন 2 মেদিনীপুরের দায়িত্বে ছিলেন শুভেন্দু। ছাত্রা অবস্থা থেকেই রাজনীতি করার সুবাদে অবিভক্ত মেদিনীপুরকে চেনেন হাতের তালুর মতো। দলীয় রাজনীতিতে দিলীপের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে ভোটের প্রার্থী নির্বাচনে জয় হয় শুভেন্দুরই। মেদিনীপুরের চেনা মাটি থেকে দিলীপকে সরিয়ে দেওয়ায় বর্ধমান দুর্গাপুরের হার হয় দিলীপের। একই সঙ্গে মেদিনীপুরও হাতছাড়া হওয়ায় আমছালা 2ই হারায় গেরুয়া শিবির। তারপরেও নিজের গতিবিধি পার্টি অফিসে আটকে রাখেননি দিলীপ। হারার পরেও আটকে থাকেনি তাঁর জেলা সফর। ভোট পরবর্তী হিংসার শিকার দলীয় কর্মীদের পাশেই রয়েছেন দিলীপ। বঙ্গ সংগঠনকে আগের চেহারায় ফিরিয়ে আনতে এহেন সেনাপতির ওপরেই কি আবার ভরসা রাখবে পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব? প্রশ্ন লাখ টাকার। দলের রাজ ধরার প্রশ্নে চর্চায় রয়েছেন শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা হওয়ার সুবাদে অন্য বিধায়কদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। দুধের রাজনীতিকও। একদা তৃণমূলের প্রসার ঘটাতে আস্থাভাজন সৈনিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। যদিও সংগঠন চালানোর প্রশ্নে বিস্তর ফারাক বিজেপি তৃণমূলে। যেহেতু পদ্ম শিবিরের মূল চালিকা শক্তি আরএসএস, সেক্ষেত্রে বিজেপির সভাপতি পদে অসীনের সঙ্গে নিয়ন্ত্রকের ঘনিষ্ঠতা থাকা জরুরি। সেক্ষেত্রে শুভেন্দু কিছুটা হলেও দিলীপের থেকে পিছিয়ে। একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে বঙ্গ ভোটে জিততে বিজেপিও যে সনাতন চিন্তাধারায় বদল ঘটাবে না তা বলাও যায় না হলফ করে। বাম আমলে ক্ষমতার কলকাঠি গচ্ছিত ছিল আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর পার্টি অফিসে। সরকারের যে কোনো বড় সিদ্ধান্তে সাংগঠনিক
খুঁটিনাটি খতিয়ে দেখে শিলমোহর দিত দল। দীর্ঘ সময় ধরে সেই সিদ্ধান্তের রাশ ছিল রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের হাতে। ভোটের মাঠে কেউ কখনো তাঁকে দেখেননি। 2011 সালে বাম জমানার অবসানের পরে ক্ষমতায় আসে তৃণমূল। সেই সময় দলের সাংগঠনিক ভার ন্যস্ত ছিল মুকুল রায়ের হাতে। তৃণমূলে থাকা ইস্তক কেউ তাঁকে ভোটের মাঠে দেখেনি। রাজ্যসভার সাংসদ হয়েও সংগঠনের কাজ দেখাটাই ছিল তাঁর একমাত্র অ্যাসাইনমেন্ট। বঙ্গ বিজেপিতে সেই চলটা খুব একটা কোনো কালেই ছিল না, এখনো নেই। অধুনা বিজেপির রাজ্য সভাপতি দায়িত্বে থেকেও দিলীপ ও সুকান্ত দুজনেই সরাসরি পরিষদীয় রাজনীতিতে অংশ নিয়েছেন, ভোটেও লড়েছেন। আর সেই কারণে নিজের কেন্দ্রে নজর দিতে গিয়ে ভোটের মরশুমে ফাঁকি পড়ে যায় বাকি অংশের নজরদারিতে। তার অন্যথা হয়নি এবারও। যদিও দিলীপ ঘোষের হাতে পুনরায় রাজ্য দলের দায়িত্ব দিলে সেই সমস্যার মুখোমুখি হতে হবে না বিজেপিকে। ভোটে হেরে এখন তিনি ছাড়া হাত পার, দল সেই সুযোগটা নিতেই পারে। তর্কের ময়দানে শুভেন্দু রাজ্য বিজেপির সভাপতি হলে সেক্ষেত্রে বিরোধী দলনেতা হতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পাশাপাশি দীর্ঘদিন বঙ্গ বিজেপির বৃত্তে থাকা রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্যকেও বাঁচতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব। আরএসএস ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাঁর উপরেই আস্থা রাখতে পারে দল। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চাকেও। বর্তমান সভাপতি ইন্দ্রনীল খাঁকে সরিয়ে আরেক খাঁ বিষ্ণুপুরের 3 বারের সাংসদ সৌমিত্রকে দায়িত্ব দিতে পারে পদ্ম নেতৃত্ব। একই সঙ্গে অদল বদল হতে পারে দলের অভ্যন্তরেও। ভোটের ভরাডুবির দায় অস্বীকার করতে পারে না তারাও। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। স্বাধীন ভারতে 6 দশকের ব্যবধান। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী। রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিলেন মোদী। স্বভাবতই তুলনাটা এসেই গেল। নেহেরু জমানার সেই মন্ত্রিমণ্ডলীর সঙ্গে শুধু বহরে নয়, চারিত্রিক বিন্যাসেও বিস্তর ফারাক। শরিক নির্ভর সরকার গঠনে বাধ্য হলেও ধর্মীয় বিভাজনের এজেন্ডা হাতছাড়া করলেন না মোদী। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। অষ্টাদশ লোকসভায় পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে তার সঙ্গে 72 জন শপথ নিলেন রবিবার। কিন্তু একজনও মুসলিম মুখে ঠাঁই হয়নি মোদীর মন্ত্রিসভায়। ফলে এই প্রথম ভারতের মন্ত্রিসভা মুসলিম শূন্য। নেহরুও একটানা 3 বার শপথ নিয়েছিলেন। তাই তার সঙ্গে পদে পদে তুলনা টানতে সদা উদ্গ্রীব মোদীর ভক্তবৃন্দ। কিন্তু সেখানেও ঠক্কর। একবার দেখে নেওয়া যাক নেহেরু আমলের মন্ত্রিসভার ধর্মীয় প্রতিনিধিত্ব কি ছিল। স্বাধীন ভারতে প্রথম নির্বাচন 1952 সালে। দেশের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। 1957 ও 1962 সালেও প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নেহেরু। প্রথম 3 মন্ত্রিমণ্ডলীতে 20 জন পূর্ণমন্ত্রী ও 17 জন প্রতিমন্ত্রী ছিলেন। নেহেরু মন্ত্রিসভায় 20 জন পূর্ণমন্ত্রীর মধ্যে 2 জন মুসলিম প্রতিনিধি ছিলেন। 17 জন প্রতিমন্ত্রীর মধ্যে 1 জন করে মুসলিম সদস্যকে রেখেছিলেন নেহেরু। আবুল কালাম আজাদ, রফি আহমেদ খিদওয়াই, হাফিজ মোহাম্মদ ইব্রাহিমের মতো খ্যাতনামা ব্যক্তিত্ব ঠাঁই পেয়েছিলেন তাঁর ক্যাবিনেটে। প্রতিমন্ত্রী হয়েছিলেন সৈয়দ মোহাম্মদ থেকে বাংলার হুমায়ুন কবিরের মতো ব্যক্তি ছিলেন নেহেরুর প্রতিমন্ত্রী। 1951 সালে ভারতের মোট জনসংখ্যার 9.8% ছিল মুসলিম। 2011 সালের সর্বশেষ জনগণনা অনুসারে প্রায় 140 কোটি ভারতবাসীর
14.28% মুসলিম, অথচ নরেন্দ্র মোদীর ক্যাবিনেট সেই প্রায় 15% সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতবাসীর কোনো প্রতিনিধিত্ব নেই। 2014 সালে যখন মোদী প্রথম ক্ষমতায় আসে, তখন বিজেপির সংখ্যালঘু সেলের সর্বভারতীয় নেতা মুখতার আব্বাস নকভির ঠাঁই পেয়েছিল তাঁর মন্ত্রিসভায়। দ্বিতীয় মোদী সরকারের বছর দুয়েক নকভি মন্ত্রী ছিলেন। 2022 সালের জুলাই মাসে নকভির রাজ্যসভার মেয়াদ শেষ হতেই তাকে ছেঁটে ফেলেন মোদী, কিন্তু তাঁর তৃতীয় দফার মন্ত্রিসভার সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এই প্রথম ভারতের মন্ত্রিমণ্ডলীতে একটিও মুসলিম মুখ জায়গা পেল না। নেহেরুর 37-এ 3 জন আর মোদীর 72 জনে মুসলিম প্রতিনিধি শূন্য। অষ্টাদশ লোকসভা নির্বাচনী প্রচারে প্রথম 2 দফা ভোট গ্রহণের পর থেকেই উগ্র হিন্দুত্বের আস্ফালন আর মুসলিম বিদ্বেষের আওয়াজ শোনা গিয়েছিল মোদীর গলায়। বিজেপি সবচাইতে বড় ধাক্কা খায় উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে বেড়ান 80% ভোট তাদের টার্গেট, 20% ভোট তারা চান না। আর মোদী ভোট প্রচারে কি না বলেছেন। पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। তেলেগু দেশম এবং জনতা দল ইউনাইটেডের মতো দলের ওপর নির্ভর করে নরেন্দ্র মোদীকে তাঁর সরকার টিকিয়ে রাখতে হবে। ঘটনাচক্রে শরিকরাও কেউ মুসলিম সাংসদের নাম সুপারিশ করেনি, কিন্তু ভোট কুড়াতে মোদী যে বিদ্বেষে ভর করেছিলেন, শরিক নির্ভর তৃতীয় এনডিএ তো সেটাই বজায় রাখলেন মন্ত্রিসভা গঠনে। এখন সময় আরও একটা বিরতি। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। গরজ বড় বালাই, তাই মুসলিম সংরক্ষণের ঘোর বিরোধী হয়েও তেলেগু দেশম পার্টি বা টিডিপির সংরক্ষণ নীতির বিরোধিতা নিয়ে কিচ্ছু বলতে পারছে না বিজেপি। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু সাফ জানিয়ে দিয়েছেন, টিডিপি মুসলিম সংরক্ষণ নিয়ে তাদের নীতি বদলাবে না। Today central government is there. We are party to central government. We are having alliance. BJP, Telugu Desam, Janasena, central government and state government. I am asking Jagan, whom you are going to support in Delhi? You are having any answer on that? You answer. Okay. You will say, I will support BJP. Association is better, alliance is better. You get more benefits from alliance, right? We are partners in that. Both central government and state government, we are together. Double engine sarkar. We will do better. চন্দ্রবাবুর ছেলে তেলেগু দেশম পার্টির সাধারণ সম্পাদক লোকেশ নাইডুও নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানের আগেই বলে দিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশে মুসলমানদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটানো হবে না। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে এবার জোট বেঁধে লড়াই করেছে টিডিপি এবং বিজেপি। সব ঠিক থাকলে চন্দ্রবাবুই হবেন মুখ্যমন্ত্রী। পিতা পুত্র দুজনেই বলেছেন, রাজ্যে এই সংরক্ষণ প্রায় 2 দশক ধরে চলে আসছে। রাজ্যের মুসলিম সম্প্রদায়কে দারিদ্র সীমার উপর টেনে তোলাই এ নীতির লক্ষ্য। এক ধাপ এগিয়ে চন্দ্রবাবু বলেন, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণে যুগের পর যুগ ধরে মুসলমানরা পিছিয়ে রয়েছে সব দিক দিয়ে, তাই তাদের উপরের দিকে টেনে তুলতেই হবে। Ultimately, everybody has to move towards economic improvement or economic empowerment, not religion-wise. For historically, politically, culturally, there are some caste or religions are more backward. Even whenever I am studying all these things as a philosophy, why particular community is backward? Why particular religion is backward? That entirely their thinking process, their association, their gatherings, all these things are making like that.
নির্বাচনী প্রচারে সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। তিনি রাজ্যে রাজ্যে ঘুরে বলেছেন, কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওবিসিদের সব সম্পত্তির এক্সরে করে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এমনকি তারা হিন্দুদের গলার মঙ্গলসূত্র পর্যন্ত কেড়ে নিয়ে মুসলিম ভোট ব্যাংকে দিয়ে দেবে। এর জন্য शहनशाह विदेश থেকে एक्सरे मशीन किने এনেছে। ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। भाइयों बहनों, ये अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे। চন্দ্রবাবু নাইডু বারবার বলেছেন, রাজ্যের পিছিয়ে পড়া মুসলিমদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার ওপরেই টিডিপি জোর দিচ্ছে। নির্বাচনী প্রচারেও নাইডুর দল মুসলমানদের সংরক্ষণের কথা তুলে ধরেছে। আবার অন্ধ্রপ্রদেশে এবং কেন্দ্রে বিজেপি মুসলমানদের জন্য কোনো রকম সংরক্ষণের বিরোধী। তারা মুসলিম সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে, কারণ তারা মনে করে এই মুসলিম সংরক্ষণ আসলে হলো তুষ্টিকরণের রাজনীতি। অন্য রাজ্যগুলিতে বিজেপি মুসলিম সংরক্ষণের বিরোধিতা করলেও অন্ধ্রপ্রদেশে তারা এর বিরোধিতা করেনি। তেলেঙ্গানায় টিডিপির সঙ্গে জোট করে বিজেপি এবার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে। এই আবহে মোদির শপথ নেওয়ার ঠিক আগে চন্দ্রবাবুর ছেলে লোকেশ বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, মুসলিম সংরক্ষণের প্রশ্নে তাদের দল বিজেপির কোনো আপত্তিকে গুরুত্ব দেবে না। কেন্দ্রে সরকার চালাতে গিয়ে মোদির বিজেপিকে এবার এনডিএর জোট সঙ্গী চন্দ্রবাবুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউর ওপর নির্ভর করতে হবে। তাই বিজেপি মুসলিম সংরক্ষণের তীব্র বিরোধী হলেও টিডিপিকে চটাতে পারছে না। মুসলিম সংরক্ষণ নিয়ে নীতিশ কুমারের অবস্থানও নাইডুর মতোই। এখন দেখার নীতিশ কুমার চন্দ্রবাবুর সঙ্গে মোদির মধুচন্দ্রিমা কতদিন স্থায়ী হয়। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।